প্রথম যে ঘটনাটি, এটি আপনাদের সকলের প্রিয় রবি ভাইয়ের পাঠানো ঘটনা। আর রবি ভাইয়ের পাঠানো ঘটনাগুলো কিন্তু অন্য ধরনের একটা অনুভূতি সৃষ্টি করে। আপনারা ইতোমধ্যেই ওনার বিষয়ে অনেক পজিটিভ কমেন্ট আমাদেরকে করেছেন। উনিও ওনার জায়গা থেকে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করছেন ঘটনা যাচাই বাছাই করে সত্যতা নিশ্চিত করে আমাদেরকে পাঠানোর জন্য। প্রিয় লিসেনার্স, ওনার অডিও ক্লিপ যখন আমি শুনি, বিশেষ করে উনি ব্যস্ত থাকেন, তো উনি লিখে ঘটনা পাঠানোর সময়টা ওইভাবে পান না, অডিও ক্লিপে পাঠান। ওনার অডিও ক্লিপটা আমি খুব মনোযোগ দিয়ে শুনতে পারি, কারণ ওনার প্রত্যেকটা কথাগুলোই খুব সুন্দর করে উনি গুছিয়ে বলে থাকেন। ওনার অডিও ক্লিপ শোনার সময় মনোযোগ হারানোর আসলে সুযোগ থাকে না। এখন প্রশ্ন হতে পারে, ওনার অডিও ক্লিপ সরাসরি আমরা কেন প্লে করি না? এটা উনি আসলে চান না যে ওনার অডিও ক্লিপ আমরা সরাসরি প্লে করি। আর ওনার ছবি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেই নাই, কারণ এটা উনি চান না। চলো ঘটনায় চলে যাই। ঘটনাটি সিরাজগঞ্জের তারাস নামক যে পৌরসভাটা রয়েছে, এই পৌরসভার উত্তর পাড়া এলাকায় ঘটেছিল। ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তিনি মূলত এই যে রবি ভাই, তার আপন ফুফাতো ভাইয়ের বন্ধুর মামা, মানে ওনার ফুফাতো ভাইয়ের যিনি বন্ধু, তার মামার সাথে ঘটনাটি ঘটেছিল। মামার নাম হচ্ছে রিয়াজউদ্দিন মোল্লা। তো এই রিয়াজউদ্দিন মোল্লা, উনি ছোটবেলা থেকেই খুব ডানপিটে স্বভাবের ছিলেন। একমাত্র ছেলে, অন্য বোনেরা ছিল, তবে একমাত্র ছেলে ছিল পরিবারের। সকলেরই আদরের ছিলেন উনি। এই কারণে শাসনটা একটু কমই পেয়েছেন। কেউ ওনাকে কিছু বলতো না, ওনার বোনেরাও বলতো না, বোনেরাও খুব আদর করত, যার কারণে ওনার মধ্যে রাগ, অভিমান, ডানপিটে স্বভাব সবকিছু একটু বেশি ছিল। কারো কথাও শুনতে চাইতেন না, আর শাসন একটু করলেই মুখ ফুলিয়ে বসে থাকতেন, আবার তাকে আদর করে সেই রাগ ভাঙাতে হতো। তো এইভাবেই বড় হচ্ছিলেন। এদিকে 2000 সালের দিকে উনি তো কৈশোরে পদার্পণ করেছেন। এদিকে আগের মতো যে দুষ্টামি স্বভাবে এখনো যদি সেটা থাকে, তাহলে তো হয় না। বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে তো বুদ্ধির ভারত তো আনতে হয়, এমনিতেও চলে আসে, কিন্তু ওনার মধ্যে সেটা দেখা যাচ্ছিল না। উনি ওই ছোটবেলার মতোই দুষ্টু ছিলেন আর কি। তার নামে নালিশ টালিশ আসে মা বাবার কাছে। এখন ছেলেটা বড় হয়ে গেছে, এখন এই ধরনের নালিশ আসলে সেটা তো মা বাবা এটা তো মানতে পারেন না। সেই ছোটবেলার মতো নালিশ যদি এই বয়সেও আসে, এটা তো মা বাবার জন্য লজ্জার কারণ হয়। তো একদিন কি হয়, এই মা বাবা ওনাকে খুব বকাঝকা করছেন। উনি মন টন খারাপ করে রাতের বেলা ঘর থেকে বেরিয়ে গেছেন। ঘর থেকে বেরিয়ে ওনার বাড়ির পাশে একটা বিল আছে। বিল বলতে ওরকম বড় কোনো জায়গা না, একটা ডোবার মতো থাকে আর কি। সারা বছরই ওই জায়গাতে বেশ পানি টানি থাকে। ওরকম একটা জায়গায় গিয়ে বসে আছেন একা একা। ওখানে যে লোকজন যায় না, হাঁটা চলা করে না, বিষয়টা কিন্তু এরকম না। পাশ দিয়ে রাস্তাও আছে। উনি রাস্তার থেকে একটু নেমে উনি বসে আছেন, অনেকক্ষণ বসে আছেন। তো এর মধ্যে কি হয়েছে, ওনার জল বিয়োগ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। উনি আর ডানে বায়ে কোথায় যাবেন, এমনিতেও মন মেজাজ খারাপ। উনি কি করেছেন, দাঁড়িয়ে ওই সামনে যে পানি ছিল, ওই খালের পানি, ওখানে উনি জল বিয়োগ করেছেন। জল বিয়োগ করার পর উনি দাঁড়িয়েই আছেন, মানে তখনও বসেন নাই। হঠাৎ করে উনি দেখেন যে ওই খালের ওই পাশ থেকে ছপাস ছপাস শব্দ আসছে। মনে হচ্ছে পানির মধ্যে কেউ যদি হেঁটে হেঁটে আসে যেরকম শব্দ হয় ওই রকম, বা কেউ সাঁতার কাটলে যেরকম শব্দ হয় ওই রকম। তখন
একদম পূর্ণিমা না থাকলেও মোটামুটি চাঁদনি রাত ছিল, উনি স্পষ্টই দেখতে পাচ্ছিলেন যে কি আসছে। প্রথম দিকে তো বুঝতে পারেন শব্দটা কিসের, কিন্তু যখন বুঝতে পেরেছেন শব্দটা কিসের, তখন উনি প্রচন্ড ভয় পান। উনি দেখতে পান একটা বেশ বড় অবয়ব, অবয়বটার পা গরুর মতো, লেজ আছে কিনা এটা বুঝতে পারেন নাই, হাত দুটো বেশ লম্বা, হাত দুটো মানুষের মতো, বডিটা সুঠাম দেহি, যারা ব্যায়াম করে বা জিম করে যেরকম ফিগার হয়, সিক্স প্যাক বডি ওই রকম, তবে কুচকুচে কালো, চেহারাটা গরুর মতো, তবে শিং নাই, কান আছে গরু যেভাবে কান থেকে ওই রকম, আর চোখ দুটো লাল টকটকে। খুব রাগান্বিত ভাবে হেঁটে হেঁটে ওই পানির ভেতর দিয়ে এই রিয়াজউদ্দিন মামার দিকে এগিয়ে আসছে। উনি তো এটা দেখে প্রচন্ড ভয় পেয়েছেন, উনি দিয়েছেন সোজা বাড়ির দিকে এক দৌড়। বাড়িতে গিয়েই উনি ওনার মা বাবাকে ডাক দিয়েছেন। উনি তো বাসা থেকে চলে গেছিলেন রাগ করে, মা বাবাও খুব ক্ষিপ্ত ছিল, চিন্তা করছে একটু পরে চলে আসবে, আর একটু দেরি হয়ে তো ওনারাই খুঁজতে বের হইতেন, কিন্তু তার প্রয়োজন হয়নি। উনি চলে আসেন, এসে ওনার মা বাবাকে এই বিষয়টা বলেন। ওনার মা বাবা এটা আর বিশ্বাস করেন না। ওনারা বলেন যে এখন একটা নতুন গল্প ভাবতেছো তাই না, যাতে কিছু না বলি, যাও ঘরে যাও, শুয়ে পড়ো। আসলে উনি তো প্রচন্ড ভয় পেয়েছেন, উনি ওই অবস্থায় আসলে বোঝাইতে পারেন নাই ওনার মা বাবাকে। ওই রাতটা কেটে যায়, আর কোনো সমস্যা হয় না। পরের রাতে উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন ওই যে গরুর মতো ভয়ঙ্কর অবয়বটা, ওই অবয়বটা এই রিয়াজউদ্দিন মামাকে বলছে, তুই যা করছিস খুব খারাপ কাজ করছিস, এর ফল তোকে পেতে হবে। জাস্ট এতটুকুই বলেন। তো স্বপ্নের ব্যাপারটা উনি পরদিন সকালবেলা মা বাবাকে বলেছেন, এবারও মা বাবা পাত্তা দেয় নাই। পরের দিন রাতের বেলা রিয়াজউদ্দিন মামা ওনার রুমে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে উনি শুনতে পান যে, মানে ওই শব্দে ওনার ঘুম ভেঙে গেছে, উনি শুনতে পান ওনার বাড়ির উঠোনে ফস ফস শব্দ করছে, যেভাবে ষাঁড় গরু রেগে গেলে যেরকম ফস ফস শব্দ করে, ওই রকম ফস ফস শব্দ করছে কেউ। উনি চিন্তা করলেন কি ব্যাপার, কি এটা। উনি একটু দেখার চেষ্টা করলেন তা কি। উনি জানালা খুলে একটু দেখার চেষ্টা করেছিলেন, ওনার কাছে মনে হলো সেই অবয়বটা ওই উঠানে পায়চারি করছে। এটা দেখে উনি তো জানালা লাগিয়ে দেন, দোয়া দুরুদ পরে শুয়ে মানে আবারও শুয়ে পড়েন, কাউকে ডাকাডাকি করেন নাই। পরের দিন পরিবারের সদস্যদেরকে এই বিষয়টা বললেও তারা বলেন যে, তুমি এইবার মনে হয় এই বয়সেই নেশাপানি করা শুরু করে দিছো, আদর আহ্লাদে একদম উচ্ছন্নে গেছো, এই টাইপের গাঁজাখুরি কথা আর যেন কখনো না শুনি। কারণ পরিবারের সদস্যদের কথা হচ্ছে যে এই ধরনের ঘটনা যদি ঘটেই থাকে রাতের বেলা উঠে, তাদের কেন ঘুম ভাঙলো না। যাই হোক, এর পরের রাত্রে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে ওনাদের বাসার কাছাকাছি একটা জায়গায় বেশ লম্বা লম্বা গাছের একটা বাগান ছিল, ওই ইউক্যালিপটাস গাছের একটা বাগান ছিল। রিয়াজউদ্দিন মামা সন্ধ্যার পর, সন্ধ্যাও ঠিক না, হয়তো বা এশার আজান হয়ে গেছে বা হবে এরকম একটা সময়, ওই বাগানের ভেতর দিয়ে একা একা আসছিলেন। তখনও চাঁদনি রাত ছিল, আর ইউক্যালিপটাস গাছের তো ওই রকম ডালপালা হয় না, চাঁদের আলোটা মোটামুটি ভালোই নিচে পড়ে। হঠাৎ করে উনি দেখেন ওনার সামনে কি যেন হাঁটে। প্রথমে মনে করেছেন কোনো মানুষ হবে, কিন্তু না, এটা মানুষ না, এটা হচ্ছে সেই অবয়বটা যেই অবয়বটাকে উনি
প্রথমবার দেখেছিলেন ওই বিলের ওখানে, এরপরে স্বপ্নে, তারপর বাড়ির উঠোনে। এটা সেইটা। এটা কি করে, একটা ইউক্যালিপটাস গাছের সামনে গিয়ে আড়ালে লুকিয়ে যায়। উনি সামনে একটু আগান, এরপরে কি করে ওই অবয়বটা হঠাৎ করে বাঁ দিকে চলে আসে সাঁ করে, আবার একটু সামনে আগায়, সামনে এগিয়ে আবার একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এরকম হচ্ছে। উনি তো এটা দেখে মারাত্মক ভয় পান, দোয়া দুরুদ পড়তে থাকেন যে এমন একটা জায়গায় উনি এখন কি করবেন বুঝতে পারছেন না। আল্লাহর নাম নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন, কারণ পেছন দিকেও যাওয়ার সুযোগ নাই, গেলে তাকে সামনের দিকেই যেতে হবে, কারণ অনেকটা পথ তো উনি পার করে চলে আসছেন। উনি হঠাৎ করে দেখেন যে না, সামনে আর কিছু নাই, কিন্তু পেছন থেকে কেমন যেন একটা ফোঁস আওয়াজ আসছে। উনি এবার থেমে যান। উনি ফিল করেন ওনার পেছন থেকেই সেই ফোঁস আওয়াজটা আসছে, যেরকম ষাঁড় গরু রেগে গেলে করে থাকে। উনি পেছন দিকে ঘুরে কেবল তাকিয়েছেন, দেখেন ওনার একদম পেছনে কয়েক হাত দূরে ওই ভয়ঙ্কর অবয়বটা দাঁড়িয়ে আছে। গরুর মতো পা, দুই হাত মানুষের মতো, মাথাটা বা চেহারাটা গরুর মতো, বডিটা এরকম সিক্স প্যাক বডি, কালো কুচকুচে, চোখ দুটো লাল টকটকে, তার থেকে মাত্র কয়েক হাত দূরে। উনি কি করেছেন, ঘুরে আবার দৌড় দেবেন, এমন সময় কোমরে প্রচন্ড জোরে একটা আঘাত লাগে। মনে হচ্ছে ওই জিনিসটা মাথা দিয়ে বা শরীরের কোনো অংশ দিয়ে কোমরে ভয়ঙ্কর ভাবে আঘাত করেছে বা গুঁতো দিয়েছে। উনি বেশ খানিকটা দূরে গিয়ে ছিটকে পড়েন, আর ছিটকে পড়ার পর উনি তো চিন্তা করেছেন এইবারই আমি শেষ। ওই অবয়বটা এবার এসে ওনার বুকের উপরে এক পা উঠিয়ে দেয়। এক পা উঠিয়ে দিয়েছে, চাপ দেবে এমন সময় কি মনে করে ওই অবয়বটা ভ্যানিশ হয়ে যায়। উনিও এখানে অজ্ঞান হয়ে যান। উনি যখন জ্ঞান ফেরে তখন উনি বাসায়, পরদিন সকালবেলা। কি হয়েছে তখন উনি সব কথা খুলে বলেন। এইবার ওনার পরিবারের সদস্যরা বিষয়টা আমলে নেন। আমলে নেয়ার পর স্থানীয় বেশ নাম করা একজন হুজুর ছিলেন, তাকে ডেকে নিয়ে আসেন। তাকে ডেকে নিয়ে আসার পর উনি এই বিষয়টা শুনলেন। তবে উনি আসার সাথে সাথেই যেটা করেছিলেন সেটা হচ্ছে, উনি যখনই এই রিয়াজউদ্দিন মামার চেহারা দেখেছেন, চেহারা দেখার সাথে সাথে উনি বলছেন, রিয়াজউদ্দিন, তোমাকে দেখে তো স্বাভাবিক জিনে ধরা রোগী মনে হচ্ছে না। জিনে ধরা রোগী তো এরকম হয় না। নিশ্চয়ই তুমি একটা অপকর্ম করছো, যার কারণে কোনো জিন পিছু লাগছে। এই সত্যি করে কত, তুমি কি করছো? একদম সত্যি করে বলবা, আল্লাহর সাক্ষী রেখে, কি অপকর্ম করছো বলো। তখন রিয়াজউদ্দিন মামা ওই যে শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা খুলে বলেন। যেই না এই কথা বলছেন তখন তো ওই হুজুর প্রচন্ড রেগে যান, বলে, তুমি একটা কাজ করছো, তুমি খুবই একটা খারাপ কাজ করছো। তবে এতটুকু আশার বাণী শোনাই যে ওইখানে যে জিনেরা থাকে এরা খুব ভালো নামাজি পরহেজগার। এখন তুমি যেটা করছো, আমি দেখি তথ্য নিয়ে কি করা যায়, কিভাবে তোমার বাঁচানো যায়। তো উনি ওই সময় আর ঝাড়ফুঁক করেন নাই, কারণ উনি বলেছিলেন যে এইটা ঝাড়ফুঁকে কাজ হবে না, কারণ ওর উপর জিনের সরাসরি প্রভাব নাই, যে জিন তার উপর হাজির হচ্ছে, পজেস হয়ে যাচ্ছে। উনি বিষয়টা এরকম না, ওনার বিষয়টা টোটালি আলাদা। উনি বলছেন যে একে ঝাড়ফুঁক করে লাভ নাই, আমি অন্যভাবে দেখি সমাধান করতে হবে, এটাকে কি করা যায় আমি দেখি। তো উনি চলে যান ওই সময়ের মতো। পরের দিন উনি আসেন, এসে উনি বেশ কিছু চমকপ্রদ তথ্য দেন। উনি জানান যে এই এলাকায়, বিশেষ করে এই জায়গায়